ইন্ডিয়া পাকিস্তান বর্ডারে অবস্থিত এক ছোট্ট গ্রাম যার নাম টানত। এই গ্রামের দেখেছে 1971 সাল আর 1965 সালের যুদ্ধ। এই গ্রামে অবস্থিত রাজস্থানের জয়সালমীর ডিস্ট্রিক্টের একদম শেষ প্রান্ত ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের অবস্থিত। এই গ্রামের ঠিকমতো পানীয় জলের ব্যবস্থা নাই, না আছে ঠিকমতো ইলেকট্রিকের ব্যবস্থা। এখানে সোলার সিস্টেম দিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় এখন। তবে এখন অবস্থিত বিএসএফ ক্যাম্প থেকে মাঝে মাঝে তাদের বিদ্যুৎও সরবরাহ করা হয়। তবে মনে রেখো, এই ভারতবর্ষের এই গ্রাম সবচেয়ে উষ্ণতম গ্রাম বলে মনে করা হয়, কারণ গ্রীষ্মকালে এখানে 55 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যায়। এখানকার ঘরবাড়িগুলো একটু আলাদা ধরনের, খুবই মোটা মোটা দেওয়াল দিয়ে তৈরি আর ছোটোখাটো হয়, কারণ এখানকার মাটি বলে কিছুই নেই, শুধুমাত্র বালি আর বালি। এই বালির মধ্যেই এদের জীবনযাত্রা করতে হয়। প্রায় 2000 কিলোমিটার অতিক্রম করার পরে আমি পৌঁছে গিয়েছি রাজস্থানের সবচেয়ে ডেজার্ট সিটি জয়সালমীর সিটিতে। এই সিটিতে আজ থেকে প্রায় 10 বছর আগে এসেছিলাম। তখন এত সুন্দর রেল স্টেশন ছিল না, কিন্তু এখন এই রেল স্টেশনে আধুনিকতার একটা ছাপ দেখা দিয়েছে। এর সাথে সাথে জয়সালমীর রেলওয়ে স্টেশন পুরোটা আলাদা তৈরি করেছে। খুবই এই সুন্দর স্টেশন থেকে আমি বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপরেই আমি কাল মর্নিংয়ে জয়সালমীর থেকে 150 কিলোমিটার দূরে ভারতবর্ষের একদম শেষ প্রান্ত পাকিস্তান বর্ডারের কাছে যাব, যেখানে একটা ছোট্ট ভিলেজ আছে, তার নাম হচ্ছে টানত ভিলেজ। এই ভিলেজে শুধুমাত্র কয়েকজন মানুষ বসবাস করে। 30 থেকে 40টা ঘর আছে আর গুটি কয়েক মানুষ থাকে। এদের জীবনযাত্রা পুরো আলাদা, কারণ এখানে ঠিকমতো জলের নাই, ঠিকমতো এখানে রাস্তাঘাট নেই, শুধুই আছে বালি আর বালি। এই মরুভূমির ওপরেই তাদের জীবনযাত্রা কাটাতে হয়। তাদের একমাত্র পশুপালন হিসেবে উট আর কিছু বকরি চাষ করা হয়। এখানকার মানুষরা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করে। শুধুমাত্র এখানকার যে ট্যুরিস্ট আসে কিছু, তাদেরকে নিয়েই চলতে হয়। তো চলো, এখান থেকে আমি বেরিয়ে যাব। তারপরে বাস ধরে একদম তানট মাতা মন্দিরের সামনে ছোট্ট গ্রাম টানত ভিলেজ, ওইখানে পৌঁছে যাব। ওইখানে পৌঁছতে হলে তোমাকে আর্লি মর্নিং একদম রাজস্থানের জয়সালমীর সিটির হনুমান চটি থেকে প্রত্যেক দিন সকাল 6টার সময় এক বাস ছাড়ে, যেটা প্রায় 4.5 ঘন্টা টাইম নেয়। তারপরে আবার 12টার সময় দুপুরবেলা ওখান থেকে রিটার্ন হয়। তবে আরেকটা বাস যায় যেটা দুপুর 2টোর সময় জয়সালমীর থেকে ছাড়ে, আবার রাত্রি 8টার সময় ব্যাকে আসে। ওই বাস ধরেও তোমরা আবার রাত্রি 8টা থেকে 10টার মধ্যে জয়সালমীর সিটি ব্যাক করতে পারো। তো চলো, এখন আমি পৌঁছে যাব ডিরেক্ট একদম তানট মাতা গ্রামে। তো বন্ধুগণ, আমি এখন আছি রাজস্থানের জয়সালমীর থেকে প্রায় 122 কিলোমিটার দূরে টানত মাতা মন্দিরের। তোমরা আগের ভিডিও দেখবে, যেটা আমি পুরো দেখিয়েছি। টানত মাতা মন্দির প্লাস এখানে পাকিস্তান বর্ডার সব কিছু। খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট, আর এটা খুব ফেমাস একটা তোমার হচ্ছে বর্ডার এলাকা। আর এখানকার তোমরা ঘরগুলো দেখতে পাবে, এরকম ছোটো ছোটো ঘর থাকে। আর সামনে পুরো ট্যুরিস্ট এসেছে, প্রচণ্ড ট্যুরিস্ট, মানে কত বলো, 10 থেকে 15,000 ট্যুরিস্ট এসেছে এখানে। এখান থেকে ডাইরেক্ট তুমি হচ্ছে জয়সালমীর থেকে বাস পেয়ে যাবে, যোধপুর থেকে বাস পেয়ে যাবে, ঠিক আছে, আর জয়পুর থেকেও বাস পেয়ে যাবে, পুরো টানা টানত মাতা মন্দির পর্যন্ত। আর এটা পুরো বিএসএফের আন্ডারে আছে, কন্ট্রোলে আছে। সামনে এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার গেলে এই দিকটাতে পাকিস্তান বর্ডার পাবে। তো এখন যে টেম্পারেচার আছে, এখন জানুয়ারি মাস চলছে, তবু এখানে দিনের বেলা এখন টেম্পারেচার প্রায় 22 ডিগ্রি, রাত্রে এটা নেমে যায় প্রায় 7 থেকে 8 ডিগ্রিতে। আর গরমকালে যে টেম্পারেচারটা হয় মারাত্মক, +50 ডিগ্রির উপরে চলে যায় এই জয়সালমীরে। এই যে দেখছো, শুধু বালি আর বালি, আর কিচ্ছু নেই। তখন আমি সেটাই ভাবছি, এখানকার
যে এই যে ছোট ছোট গাই আছে, বকরি আছে, এরা কিভাবে বাঁচে, কিভাবে থাকে এরা, বুঝতেই পারছো। তবে আগের থেকে অনেকটা এখানে উন্নত হয়েছে, জলের ব্যবস্থাটা হয়ে গিয়েছে। এখানে বাইরে থেকে হয়তো জল আসে বা এখানে ডিপ টিউবওয়েল করে জল তোলা হয় এখানে, তো জলের প্রবলেমটা মিটে গিয়েছে। এই ধর্মভূমির উপরেই শুধুমাত্র গুটি কয়েক জীবজন্তু বসবাস করে, আর তাদের মধ্যে প্রথমেই উট, কিছু গরু আর ছাগল। এছাড়া আর কোনো পশুপালন এখানে করতে পারা যায় না, কারণ শীতকালের যে এরকম ঠান্ডা পড়ে তেমন গরমের টেম্পারেচার প্রায় 50 ডিগ্রি পর্যন্ত চলে যায়। আর মরুভূমির উপরে সবচেয়ে বেশি গরমে থাকা পশুর যারা 60 থেকে 65 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা গ্রহণ করতে পারে, এরা হলো উট। এরা একবার জল পালন করলে প্রায় 3 মাস জল না খেলেও চলে যায়, কিন্তু এদের রোজ খাবার দিতে হয়, যেমন ঘাস বা অন্য কিছু চারা। রাজস্থানে যখন গ্রীষ্মকালে তাপমাত্রা 50 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায়, তখন এখানে যানবাহনের হিসাবে উটকেই ব্যবহার করা হয়, কারণ অন্য যানবাহন চলার মতন পরিস্থিতি হয়ে ওঠে না। সত্যিকারের এখানে কল্পনা করে ভাবা যায় না এখানকার মানুষরা কিভাবে বেঁচে থাকে, যখন জুন জুলাই মাসে প্রতিদিন সূর্যের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি পর্যন্ত চলে যায়। এখানকার বয়স্ক মানুষরা আর এখানকার বাচ্চারা কিভাবে যে জীবন কাটায় তা বলে বোঝানো যাবে না। এই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ ইনি। আমি এনার সাথে আলোচনা করেছি, যা ভিডিওতে দেখছেন। এনার বয়স 75 বছর বয়স। ইনি জঙ্গল থেকে কিছু কাঠ আর জ্বালানি নিয়ে প্রায় 3 কিলোমিটার পায়ে হেঁটে গ্রামের দিকে রওনা দিচ্ছেন। আর আমি কিছু জিজ্ঞেস করলাম ওনাদের ব্যাপারে। এই গ্রামে শুধুমাত্র 70 থেকে 80 জন মানুষ বসবাস করে। এখানে শীতকালে যেরকম ঠান্ডা পড়ে প্রায় 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত, আবার গরমে তাপমাত্রা প্রায় 55 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায়। সাধারণত এখানকার মানুষরা একটু আলাদা ধরনের, এনারা খুবই ভেতর থেকে শক্ত। এদের এখানে কোনো রকমের না বাজার, না আছে এখানে শপিং মল, না আছে এখানে ঠিকমতো পানীয় জলের ব্যবস্থা। সাধারণত ইলেকট্রিসিটিও সবসময় থাকে না। এদের জীবন একটা আলাদা ধরনের। বাস এনার পেছন ধরে পৌঁছে গেলাম এনার গ্রামে, যার নাম ছিল টানত। এই গ্রামের মাত্র 50টা বাড়ি আছে, আর 200 থেকে 250 মানুষ বসবাস করে। এদের এখানকার মানুষরা সাধারণত পশুপালন আর ট্যুরিস্টদের উপরই নির্ভরশীল। আমি এই গ্রামে পৌঁছানোর পরেই এখানে ছোট ছোট বাচ্চারা আমাকে দেখে উৎসাহিত হলো, আর আমি তাদের বললাম, চলো ভাই তোমার গ্রাম দেখাতে। এরা আমাকে গ্রামের ভিতরে নিয়ে গেল আর দেখাতে থাকলো এদের গ্রাম কীরকম, কে কে থাকে, কিভাবে এখানকার মানুষরা থাকে। এই বাচ্চাগুলো ধীরে ধীরে আমাকে এই গ্রামের সমস্ত কিছুই বলল। এদের অনুষ্ঠান, কিভাবে পড়াশোনা করে, কোথায় স্কুল, সমস্ত কিছুই এরা বলল। তারপরে আমি এদের 50 বছরের পুরানো এখানে এক গাছ আছে, সেই গাছটাকে আমি দেখতে গেলাম। এখানকার মানুষরা এই গাছের নিচে বসে টাইম পাস করে। তারপরে গাছের সাইডে যে সমস্ত বেঞ্চগুলো থাকে, এখানকার পুরনো দিনের মানুষরা এখানে বসে এবং তাদের জীবনের একটা আলাদা সুখ এখানে কাটায়। আর এখানকার যে বাড়ির মহিলারা, তাদের হাতের কারুকার্য এতটাই সুন্দর, তাদের নিজস্ব জিনিসপত্র নিজেরাই তৈরি করে নেয়। আমি গ্রামের ভেতরে ঘোরাঘুরি করতে থাকলাম, আর কিছু জিনিস লক্ষ্য করে দেখলাম এখানকার বাড়ির সমস্ত দেওয়ালগুলো প্রায় 30 থেকে 35 ইঞ্চি পর্যন্ত মোটা। এর কারণ হলো গরমকালের বাড়ির ভেতরে ঠান্ডা রাখে, আর ঠান্ডাকালে বাড়ির ভেতরকে গরম রাখে। এই জন্যই এই বড় বড় মাটির দেওয়াল তৈরি করা। अभी तो धूप में बैठा है, गर्मी में कैसे बैठता? गर्मी में तो बाहर नहीं बैठता, छाया में बैठता। बहुत तो गर्मी होता है यहाँ।
50 डिग्री होती है। 50 डिग्री हो जाता ना। हम लोग तो वहाँ 20 डिग्री तक नहीं रख पाता है कलकत्ता में। कलकत्ता हाँ, इतना अभी इतना धूप हो रहा है, मैं पसीना छूट रहा है। आप लोग कैसे रहते हैं यही सोच रहा हूँ। इधर ही रहते हैं। कितना तो बचपन से इधर ही है आप? हाँ, इलाका ऐसा ही। अच्छा। गर्मी बहुत पड़ती है। अच्छा, रात में ठंडा हो जाता फिर से? हाँ, ठंडा रात को ऐसा होता है। अभी 4-5 दिन ऐसा ठंड था, ज़्यादा ठंडा हो रहा है। दुनिया भर का था। हाँ, इस साल थोड़ा ज़्यादा ठंडा पड़ा, हर जगह में पड़ रहा है। हाँ, आप क्या बना रहे हैं ये हाथ में? ये क्या है? बिछाने के लिए। ओह, अच्छा अच्छा। पोता के लिए बना रहा है क्या? পোতা के लिए। গ্রামে ঘুরতে ঘুরতে দেখা গেল এখানকার কিছু পুরনো দিনের মানুষ, আর আমি কথোপকথন করলাম তাদের সঙ্গে, আর জিজ্ঞেস করলাম এখানে কিভাবে তাদের জীবনযাপন করে। আগেও দেখতে থাকো, সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, ঘর है 50-60 घर है। अच्छा, आप लोग तो जो सामान आता है गोसारी सब तो मसला उधर से आता है, सब जैसलमेर से? नहीं, रामगढ़ से आ जाता। हाँ, रामगढ़ से जाते हैं, बसा जाती है। अच्छा अच्छा। हाँ, राशन पानी इधर से लाते हैं। हम्म, 3-4 बसें आती है। अच्छा अच्छा। चार अब पहले कैसे जाते? उड में जाते? पहले उठा पर जाते? माने एक दिन लग जाता जाने के लिए तो? और क्या, यहाँ से 55 किलोमीटर है रामगढ़। हाँ, हाँ। जाने के लिए एक दिन, आने के लिए एक दिन। हाँ, जैसलमेर यहाँ से पड़ता है 120 किलोमीटर। हाँ हाँ, मतलब आप लोग जैसलमेर भी उड में गया? नहीं गया, रामगढ़ तक गया। पहले जैसलमेर जाते कैसे? काम पड़ता था, पहले काम पड़ता है कि पैदल भी आदमी चले जाते थे। हाँ, एक रात बीच में रोकते दूसरे दिन। हाँ। अभी पानी मोटामोटी आप लोग का आ जाता ना यहाँ? घटिया नहीं जाता है यहाँ 7 किलोमीटर। 7 किलोमीटर जाना पड़ता? नहीं, लाइन लगी हुई है। अच्छा, आ जाता ना अभी? पहले तो पानी के लिए बहुत दिक्कत होता था। पानी अभी भी दिक्कत है। अभी भी है? आज कल से लाइट ही नहीं है। हाँ, करंट नहीं है। हाँ, लाइट है ही नहीं है। क्या है, कैसे पानी चले? हाँ, ये तो बात सही है। क्या करें, नहीं पता है, कोई क्षमता कोई नहीं है। तो आप लोग शिकायत नहीं करते? शिकायत कल आई थी अजना। हाँ, रूपाराम की लड़की। हाँ, रूपाराम है ना, MLA। अच्छा। उसकी लड़की आई, बोला था एक दिन लाइट चलाई। আর এখানকার প্রত্যেকটা বাড়ি একই ধরনের দেখতে হয়, মোটা মোটা মাটির চাদর দিয়ে তৈরি এই বাড়ি ঘর। আর এখানকার মাটির কালার একটু হলুদের মতন দেখতে হয়। এখানে জলের ব্যবস্থা ছিল না, কিন্তু এখন সরকারের দ্বারা গ্রামের সুজলের ব্যবস্থা তৈরি হয়েছে। লাস্ট 5 বছর আগে এই গ্রামে ইলেকট্রিসিটি এসেছে, তাও এখনও মাঝে মাঝে। তো বন্ধুগণ, আমি ওই কাকুর সাথে বা আঙ্কেলের সাথে যে ক্যামেল নিয়ে আসছিল, উট নিয়ে আসছিল, ওনার সঙ্গে সঙ্গে ওনাদের ভিলেজে এসেছি, মানে গ্রামে এসেছি। এই গ্রামটার নাম হচ্ছে টনাথ গ্রাম, ভিলেজ বলে এটাতে। এইখানে টোটাল 50টা বাড়ি আছে, আর 200 থেকে 250 লোক থাকে। এখানকার যারা সব থাকে তারা সমস্ত যাদের সব দোকান, টনাথ মাতা মন্দিরের সামনে যত দোকান আছে এইসব ভিলেজেরই লোক এরা। তো এইখানেই এরা থাকে। দেখতে পাচ্ছ ভিলেজটা খুবই, একতলার বেশি বাড়ি নেই এখানে, দেখতে পাচ্ছ। আর এখানকার যে মোটা মোটা দেওয়াল আছে, এই মোটা দেওয়ালের কারণ হচ্ছে গরমের সময় তোমার হচ্ছে ভেতরে যাবে না, তোমার হচ্ছে, হ্যাঁ চলো, গরমের সময় তোমার হচ্ছে ভিতরে অতটা গরম হবে না, ঠান্ডা রাখবে। আবার ঠান্ডার সময় ভিতরকে গরম রাখে, ঠিক আছে। এই দেখো কতটা সুন্দর। এখানে নিম গাছ, এটা नीम का पेड़ है ना? हाँ, ओके चाचा, आता हूँ, अच्छे से रहिए। ओके, चलो। এই দেখো এদের সব, এখানে সব বকরি আছে, এরা হচ্ছে ছাগল পাল করে।
ये देखो कत मोटा मोटा देवाल, सब माटी, ये सब मिट्टी का ना, ये सब माटी है एकदम। गर्मी में अंदर ठंडा रहता है, मोटामोटी गरम करता এই চিজ, মানে এই মাটির দেওয়াল থাকলে যেটা হয় গরমে ভেতরে ঠান্ডা রাখে আর শীতকালে ভেতরে গরম রাখে, এইটারই এটা সিস্টেম মাটির। এই দেখো কত বড় বড় এখানে এদের গায়ের লোম, বকরি। ইলেকট্রিসিটি চলে যায়, এর কারণ এইখানে ডিরেক্ট কোনো ইলেকট্রিসিটি আসেনি। এইখানে সরকার থেকে একটা হাওয়া বিদ্যুৎ ব্যবস্থা করা হয়েছে, যা এখানের প্রায় 250 মেগাওয়াটের, এই গ্রামের শুধু বিদ্যুৎ তৈরি করার জন্য। প্রায় 1 ঘন্টা ধরে আমি এই গ্রামেই ছিলাম, আর এই গ্রামে সমস্ত কিছু তোমাদের ঘুরে দেখালাম, কীভাবে রাজস্থানের একটা মরুভূমির ওপরে এখানকার মানুষজন বসবাস করে। এদের জীবনে কতটা কষ্ট আর কত জিনিস এদের লাইফ থেকে ছেড়ে চলে যায়, কিছুই বোঝা যায় না। তারপরে ধীরে 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 এই গ্রাম থেকে আমি বেরিয়ে আসলাম এখানকার বাচ্চাদেরকে টাটা বাই বাই বলে। তো আমি এখন সামনে এক টানত মাতা মন্দির আছে, ওই মন্দিরে আমি চলে যাব, ওখানে আরতি শুরু হয়ে যাবে। তো বন্ধুগণ, তোমরা দেখছো এখন প্রায় 6টা বেজে গিয়েছে সন্ধ্যা, এখানে আরতি শুরু হয়ে গিয়েছে। এই আরতি করে এখানকার যে বিএসএফ জওয়ান আছে, তারাই এই আরতি করে। এই আরতি খুবই সুন্দর আরতি, 6টা থেকে 7টা পর্যন্ত 1 ঘন্টা আরতি হবে। প্রত্যেক মানুষ এখন যারা আসে তারা চেষ্টা করে এই আরতি দেখার জন্যে। সকাল একবার 6টার সময় হবে, আবার বিকেল 6টার সময় হবে। আর প্রত্যেকটা আরতি এখানকার যে ব্রাহ্মণ বলো যেই বলো সবই এখানে বিএসএফ জওয়ানরাই করে, আর পুরো মন্দিরটাকে মেনটেন করে বিএসএফ জওয়ানরা। আর এখানে যেহেতু বর্ডারের একদম পাশে টানত মাতা মন্দির, তাই জন্য এখানকার সমস্ত জিনিস কাজকর্ম বিএসএফ দ্বারা পরিচালিত হয়। তবে কিছু রীতি নিয়ম আছে, সেগুলোকে মেনে চলতে হয়। আর এটা হচ্ছে রাত্রিবেলা মন্দিরের সাইডের জিনিস দেখাচ্ছি তোমাদের, খুবই সুন্দর। আর প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এখানে আসে এই আরতি দেখার জন্যে, আর শ্রদ্ধালু প্রচুর পরিমাণে আসে। এর তো আমি এই বাসটা করে আমি একদম জয়সালমীরে চলে যাব রেলওয়ে স্টেশনে। আর এইটা তানাত মাতা মন্দির থেকে লাস্ট রাত্রি 8টা 10 মিনিটে ছাড়ে, প্রত্যেক দিন এই বাসটা পাবে, ঠিক আছে। সকালবেলা ওখানে 7টা থেকে হনুমান চৌক থেকে বেরিয়ে আসে, আর রাত্রে লাস্ট 8টা 15তে এই বাসটা ছাড়বে তানাত মাতা মন্দিরে, ডাইরেক্ট একদম জয়সালমীর পৌঁছে যাবে। 2 ঘন্টা লাগবে, 10টা 10:30টার মধ্যে পৌঁছে যাবে। তো চলো, আমি আজকে এখান থেকে বেরিয়ে যাব। থাকার ইচ্ছা ছিল, বাট থেকে কোনো লাভ নেই। আরতিও দেখা হয়ে গেছে, আর তোমার এখানে বর্ডার ভিজিট হয়ে গিয়েছে, তানাত মাতা মন্দিরও ভিজিট হয়ে গিয়েছে। এই যে সামনে তানাত মাতা মন্দির। তো চলো, এখন আমি বাসে একটু পরে ছেড়ে দিবে, একবারে জয়সালমীর রেলওয়ে স্টেশনে গিয়ে আমি একদম আপনাদের সাথে দেখা করছি। তো বন্ধুগণ, আমি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি, জয়সালমীর রেলওয়ে স্টেশন। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগলো তানাত মাতা থেকে একদম রেলওয়ে স্টেশনে আসার জন্য। আমার রাত্রি 2টোর সময় ট্রেন আছে, রাত্রি 2টোতে যোধপুর যাওয়ার জন্য। তো আমি এখন জয়সালমীর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। এই দেখো রেলওয়ে স্টেশন, পুরো একদম ভারতবর্ষে যে তিরঙ্গার কালার আছে ওই কালারটা দিয়ে সাজানো হয়েছে। আর এখানে দেখো উপরে তিরঙ্গা ঝুলছে। জয়সালমীর রেলওয়ে স্টেশন।